আসসালামু আলাইকুম। টেবিলে কিংবা খাটে যে যেখানে বসে তোমরা সবাই লাইভ ক্লাসে অংশ নিয়েছো, তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। একটু যারা অংশ নিলে, যারা অলরেডি জয়েন করছো, তারা আমাকে একটু জানাও যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, তোমরা সবাই শুনতে পারতেছো কিনা। কারণ আমার গত ক্লাসটা সাউন্ডের কারণে ক্যান্সেল করতে হয়েছে। আচ্ছা, একটু আমাকে বলো কে কোথায় থেকে আমাকে দেখতেছো, কোন জায়গা থেকে দেখতেছো এবং তোমার কলেজের নামটা কি। এবং আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সমাবেশ। আমরা সমাবেশকে সমাহিত করতে যাচ্ছি। এই সমাবেশকে যারা যারা সমাহিত করতে চাও তারা সবাই ক্লাসে জয়েন করো। আরেকটা কাজ করো, তোমরা অবশ্যই ক্লাসটা তোমাদের টাইমলাইনে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, তাহলে কিন্তু তোমাদের অনেক বন্ধু এই ক্লাসে জয়েন করতে পারবে এবং ক্লাস থেকে উপকৃত হতে পারবে। আরেকটা কথা, তোমরা সবাই ঝটপট মেনশন করে দাও তোমাদের বন্ধুদের। তোমরা যত যত বেশি ফ্রেন্ডকে মেনশন করবে, তারাও কিন্তু এই ক্লাস থেকে একদম সমাবেশকে সমাহিত করার টেকনিকগুলো জেনে নিতে পারবে। তো একটু আমাকে জানাও যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, অন্য কোনো প্রবলেম আজকে ফেস করতেছো কিনা তোমরা। আর যেসব লক্ষ্মী ভাই বোনেরা ক্লাসটা শেয়ার করে দিছো, তারা কমেন্টে লেখো ডান, আর যারা করো নাই তারা করে ফেলো। এখনো যারা যারা ক্লাসটা শেয়ার করোনি তারা দ্রুত ক্লাসটা শেয়ার করো, যাতে তোমার অন্যান্য বন্ধুরাও ক্লাসে জয়েন করতে পারে। কারণ এই যে ম্যাথমেটিক্স যে এত সহজে করা যায়, এই সহজে করা জিনিসগুলো আমরা ছড়িয়ে দিতে চাই সবার মাঝে। এই ক্লাসগুলোর উপকারিতা যাতে সবাই নিতে পারে, ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। তো এই জায়গায় অলরেডি অনেকে আমাদের সাথে জয়েন করছো, গ্রেট। আমাদের আরো কিছু এনগেজমেন্ট হয়ে গেলে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আর তোমরা যারা যারা ক্লাসটা শেয়ার করতেছো কমেন্টে লিখে দাও ডান, এবং সবাই সবার বন্ধুদের কমেন্টে মেনশন করো। আমরা প্রতিদিন নরমালি রাত 9টায় লাইভ ক্লাসে আসি, কিন্তু আজকে আমরা 10টায় আসছি, 10:15টায় আসছি, কারণ আমার একটু ব্যস্ততা ছিল। এই কারণে হয়তো অনেকে জানে না যে 10:15তে ক্লাস এবং খুবই শর্ট ডিউরেশনের নোটিশটা ছিল। তো তাই তোমরা একটা কাজ করো, ফ্রেন্ডদের কমেন্টে মেনশন করো আর সবাই ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে কমেন্টে লেখো ডান। আর আমি কথা দিচ্ছি, সমাবেশ, পুরো সমাবেশটাকে আজকে আমরা কোপায় ভাঁজ করে দেব, এবং একই সাথে একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা জায়গায় কভার হয়ে যাবে। সমাবেশে তোমাদের আর কোনো ল্যাকিংস থাকবে না ইনশাআল্লাহ। তো লেটস স্টার্ট, আমরা এখন শুরু করতে পারি। সবাই লেখো, খেলা হবে সমাবেশ। এই জায়গায় ফার্স্ট অফ অল আমাকে একটু বুঝতে হবে বিন্যাস ভার্সেস সমাবেশ, অর্থাৎ বিন্যাস ও সমাবেশের বেসিক পার্থক্যটা কোথায়। বেসিক পার্থক্যটা আসলে কোথায়, এই কথাটা আমি বিন্যাস ক্লাসেও একটু আলোচনা করছিলাম। এবার আরেকটু রিপিট করে দেই যে কি, যদি নতুন উলটপালট করে সাজিয়ে নতুন কিছু পাওয়া যায়, নতুন কিছু পাওয়া যায়, তাহলে হবে বিন্যাস। বিন্যাসের ইংরেজিটা কি, পারমুটেশন। প্রকাশ করব কি দ্বারা, কি দ্বারা। আর যদি উলটপালট করে সাজিয়ে নতুন কিছু পাওয়া না যায়, নতুন কিছু পাওয়া না যায়, তাহলে সেটা হবে সমাবেশ। আর সমাবেশের ইংরেজি কম্বিনেশন প্রকাশ করি সি দ্বারা। এবার আমি তোমাকে ছোট্ট একটা एग्जांपल দেই। যেমন আমি যদি লিখি এন ও, নো, আমাদের লজিকটা কি, উলটপালট করতে হবে। তাহলে আমরা যদি উলটপালট করি তাহলে কি হবে, ও এন। দেখো তো নতুন কিছু পাওয়া গেছে কি যায় নাই, এন ও আর ও এন এগুলা কি একই জিনিস না ডিফারেন্ট জিনিস?
ডিফারেন্ট জিনিস, তার মানে নতুন কিছু পাওয়া গেছে। আর নতুন কিছু পাওয়া গেলে আমাদের কি হবে? বিন্যাস। তার মানে এটাকে আমি পি দিয়ে অঙ্ক করতে হবে। আমি আরেকটা एग्जांपल দেই, যেমন 1 2 3, এই জায়গায় তোমার তিনটা সংখ্যা আছে। এবার আমি কি করব? উলট পালট করব। তাহলে কি হবে? 3 to 1 হতে পারে, 2 1 3 হতে পারে। যাই হোক, আমরা কিন্তু নতুন কিছু পাচ্ছি। আর নতুন কিছু পেলে তাহলে আমাদের ব্যাপারটা কেমন হবে? নতুন কিছু পেলে সেটাও আমাদের বিন্যাস। এবার ধরো একটা জায়গায় চারজন বন্ধু আছে, মানে তোমরা এখানে চারজন বন্ধু একসাথে লাইভ ক্লাস করতেছো। এই তোমরা চার বন্ধুর নাম হচ্ছে আবুল, হ্যাঁ, বাবুল, এই জায়গায় কাবুল এবং ডাবুল। এই চার বন্ধু তোমরা একসাথে ক্লাস করতেছো। আমি বললাম এখান থেকে দুইজন ছেলেকে নিয়ে, এখানে যে চারজন ছেলে আছে তোমরা, সেখান থেকে আমি দুইজন ছেলেকে নিতে চাই। তো আমার পছন্দের দুইজন ছেলে হচ্ছে বাবুল আর কাবুল। তাহলে বাবুল আর কাবুল। বাবুল কেমন? বাবুল হচ্ছে চিকনা, একদম এরকম চিকনা। আর কাবুল কেমন? আমার মতো মোটা, এরকম ধরো এরকম। এখন বাবুল আর কাবুল এই দুইজনকে নিছো, নেওয়ার পরে তুমি কি করলে? কাবুলকে এই পাশে নিলা, বাবুলকে ওই পাশে নিলা। তাহলে কি বাবুল কাবুল চেঞ্জ হয়ে অন্য দুইজন হয়ে যাবে নাকি? না, আগের দুইজনই থাকবে। আগের দুইজনই থাকবে, কারণ বাবুলকে এই পাশে কাবুলকে এই পাশে রাখা, আর কাবুলকে এই পাশে বাবুলকে এই পাশে রাখা, একই কথা। তার মানে এক্ষেত্রে নতুন কিছু পাওয়া গেল না। আর যদি নতুন কিছু পাওয়া না যায় তাহলে সেটা কি হবে? বিন্যাস হবে না সমাবেশ হবে? এটা বুঝতেই পারতেছো। যদি নতুন কিছু পাওয়া না যায় তাহলে হবে সমাবেশ, তাহলে হবে সমাবেশ। আর এক্ষেত্রে অঙ্ক করতে হবে সি দ্বারা। আমরা যখন এনপিআর বলছিলাম লজিক্যালি, তখন আমি কিন্তু বলছিলাম যে এই উপরের মানটা বড় আর নিচের মানটা ছোট। অনুরূপভাবে যখন আমি এনসিআরও বলবো তখন এটা হবে বড় আর আর হবে ছোট। এটা তুমি একটু মাথায় রাখবে যে এন বড় আর কি ছোট। এই জায়গায় আমরা যদি এনসিআর এর ফর্মুলাটা বলি, এনসিআর এটার ফর্মুলা বলি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন আমি যেমন তোমাকে বললাম যে হচ্ছে 20c4 এটা সমান কত? 20c4 সমান কত? দেখো তোমরা এটা ক্যালকুলেটরে চাপ দিলে বের হয়ে যায়, এটা সত্য। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটরের ব্যবহার নাই, তো সেখানে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। তার মানে এখানে তোমাকে কিন্তু ক্যালকুলেটর ছাড়াই ক্যালকুলেশন করা শিখতে হবে। আসো দেখি এই অঙ্কগুলা কিভাবে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করব। এই জায়গায় একটু বোঝার চেষ্টা করো। 20c4 তার মানে আমি সহজে বলি উপরে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল উপরে, নিচে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল নিচে, আর এরপরে হবে দুইটার বিয়োগফল ফ্যাক্টোরিয়াল। আমি আবার বলতেছি, উপরের ফ্যাক্টোরিয়াল উপরে, নিচের ফ্যাক্টোরিয়াল নিচে, তারপর হচ্ছে এই দুইটার বিয়োগফল ফ্যাক্টোরিয়াল। তাহলে 20 আর 4 এর বিয়োগফল কত? 16। তার মানে এখানে কত ফ্যাক্টোরিয়াল হবে? 16 ফ্যাক্টোরিয়াল। আমরা আরেকটা एग्जांपल দেখি, যেমন আমি যদি বলি 20c2 তাহলে উপরে হবে কত ফ্যাক্টোরিয়াল? উপরেরটা উপরে, নিচেরটা নিচে। এবার হবে এই দুইটার বিয়োগফল ফ্যাক্টোরিয়াল। এই দুইটার বিয়োগফল কত? 18 ফ্যাক্টোরিয়াল। বলতে পারো যে ভাইয়া এটা কিভাবে পাইলেন? ভাইয়া এটা আবিষ্কার করে নাই, এই ফর্মুলাটা ব্যবহার করছি, কিন্তু আমি তোমাকে আমার মতো করে বলছি। এই জায়গায় এবার আরেকটা মজার জিনিস দেখো। আরেকটা মজার জিনিস কি? আমি যদি বলি 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 18 ফ্যাক্টোরিয়াল, কথাটার অর্থ কি? 18 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 18 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 18 থেকে শুরু করে 18 17 ডট 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 এভাবে 1 পর্যন্ত গুণন। আবার 20 ফ্যাক্টোরিয়াল মানে কি? 20 ইনটু 19 ইনটু 18 এভাবে ডট 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 1 পর্যন্ত গুণন। তাহলে মজার ব্যাপারটা দেখো, এখানে 18 ইনটু 1 আর এখানে এই 18 ইনটু 1, এই দুইটা কি হয়ে যাবে? মোকাবেলা হয়ে যাবে। দুইটা মোকাবেলা হয়ে গেলে থাকতেছে কত কত? দুইটা মোকাবেলা হয়ে গেলে থাকতেছে উপরেও শুধুমাত্র 20 ইনটু 19। তাহলে মোকাবেলা হয়ে গেলে আমরা পাচ্ছি 20 ইনটু 19। যারা নতুন ক্লাসে জয়েন করতেছো তারা প্লিজ ক্লাসটা শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের কমেন্টে মেনশন করো, তাহলে তারাও আসুক। আমাদের ক্লাসের জিস্ট অংশ কিন্তু একটু পরে শুরু হবে, খেলা এখনো বাকি, শুরু করি নাই, একটু বেসিকগুলো একটু বুঝি। তাহলে দেখো
এই জায়গাটায় আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমি বুঝতে পারলাম 20 আর 18 এর মধ্যে ছোট কোনটা? 18 ছোট। 20 আর 18 এর মধ্যে কোনটা ছোট? 18 ছোট। তাহলে 18 পর্যন্ত কিন্তু মোকাবেলা হয়ে গেছে, বার হয়ে গেছে। তাহলে বাকি থাকবে কোনগুলা? 18 এর চাইতে যেগুলা বড়। তো 18 এর চাইতে 19, 20, 21, 22 তো অনেক কিছু আছে। কিন্তু আমি কোন পর্যন্ত নিতে পারবো? আমি নিতে পারবো হচ্ছে এই যে উপরের যেটা বড়, অর্থাৎ যেটা বড়, বড়টা পর্যন্ত নিতে পারবো। তাহলে আমাদের লজিকটা কি? আমাদের লজিকটা হলো ছোটটা পর্যন্ত কাটা। 20 আর 18 এর মধ্যে যেটা ছোট, ছোটটা পর্যন্ত কাটা। তাহলে নেব কোনগুলা? ছোটটার চেয়ে বড়গুলা। এই ছোটটার চেয়ে বড় কোনগুলা? 19, 20, 21 এরকম। কিন্তু কোন পর্যন্ত নিতে পারবো? বড়টা পর্যন্ত, 20 পর্যন্ত। তাহলে সবাই একটু আমাকে কমেন্টে বলো তো দেখি। এই জায়গায় আমি যদি বলি 20 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 17 ফ্যাক্টরিয়াল, সবাই একটু কমেন্টে লেখো ছোটটা পর্যন্ত কাটা। লেখো কমেন্টে ছোটটা পর্যন্ত কাটা, ছোটটা পর্যন্ত কাটা লেখো। ছোটটা পর্যন্ত কাটা। হ্যাঁ, এই জায়গায় তাহলে 20 আর 17 এর মধ্যে কোনটা ছোট? 17 ছোট। তাহলে 17 পর্যন্ত কাটা। তাহলে বাকি থাকবে কত? 17 এর চাইতে বড়গুলা 18, 19, 20 শেষ। এই জায়গায় 18 ইনটু 19 ইনটু 20। আমরা এই জায়গায় তোমাকে আরেকটা एग्जांपल দেব। n - 1 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n - 3 ফ্যাক্টরিয়াল। আমাকে একটু কমেন্ট করে বলো তো দেখি, এখানে n - 1 ছোট না n - 3 ছোট? এখানে কি n - 1 ছোট হবে না n - 3 ছোট হবে? একটু আমাকে কমেন্ট করে বলো যে এখানে কোনটা ছোট? n - 1 ছোট না n - 3 ছোট? এটা একটু, হ্যাঁ তোমরা ধরতে পারছো এখানে হলো n - 3 ছোট। তাহলে ছোটটা পর্যন্ত কাটা। তাহলে বাকি থাকবে কোনগুলা? n - 3 এর চেয়ে যেগুলো বড়। তার মানে একটা হবে n - 3 + 1, পরের পরেরটা n - 3 এর চেয়ে বড়টা হচ্ছে n - 3 + 1। যেমন 18 এর চেয়ে বড়টা কোনটা? 18 + 1। অনুরূপভাবে n - 3 এর চেয়ে বড়টা কোনটা? n - 3 + 1। তার মানে এটা আমরা কত পাইলাম? n - 2। তাহলে n - 3 চেয়ে বড় n - 2, তার চেয়ে বড় কত? n - 1। আমার কি আরো যাওয়ার দরকার আছে? যাওয়ার দরকার নাই, কারণ আমি বড়টা পর্যন্ত নিয়ে নিছি। তাহলে এইটা হবে আমাদের উত্তর এই জায়গায়। তাহলে আমি আরেকটা एग्जांपल দেই। যেমন আমি যদি বলি n - 1 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n + 1 ফ্যাক্টরিয়াল। তোমরা একটু প্রশ্ন করো, যে চিন্তা করো এখানে কোনটা ছোট? n - 1 ছোট না n + 1 ছোট? এই জায়গায় এখানে কিন্তু n - 1 ছোট। তাহলে যেহেতু ছোট হবে উপরেরটা কিন্তু কাটা যাবে। তাহলে উপরে কত থাকবে? শুধুমাত্র 1 থাকবে। আর নিচে কি থাকবে? n - 1 এর চেয়ে বড়। n - 1 এর চেয়ে বড় কোনটা? n - 1 + 1। তার মানে n। তাহলে n - 1 এর চেয়ে বড় প্রথম সংখ্যাটা হলো n। তারপরটা আমরা এমনি ইজিলি বুঝতে পারি, সেটা হচ্ছে n + 1। বড়টা পর্যন্ত গেছি, তাহলে আর আমার কিছু লেখা লাগবে না। আশা করি এই রিলেটেড প্রবলেমে তোমার আর কখনো কোনো সমস্যা হবে না। এবার আমরা সমাবেশের মূল জায়গায় চলে আসি। সমাবেশ সম্পর্কে আমরা বলছিলাম যে যদি নতুন কিছু পাওয়া যায় তাহলে হবে বিন্যাস, আর নতুন কিছু পাওয়া না গেলে আগেরটাই যদি থাকে তাহলে কি হবে? সমাবেশ। এবার আমি তোমাকে নাম্বার দিয়ে কতগুলা ক্ষেত্র বলবো, তুমি এইভাবে উত্তর করবা যে কোনটা বিন্যাস কোনটা সমাবেশ। বিন্যাস হলে লিখবা p, সমাবেশ হলে লিখবা c। দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে 1 2 3, তিনটাকে আমি সাজাবো। 2 নম্বর প্রশ্ন চিন্তা করো, মানে বিন্যাস এভাবে উত্তর লিখবা। 1 এর হয় p লিখবা নালে c লিখবা, কারণ চিন্তা করবা যে নতুন কিছু পাওয়া যায় কিনা, ইন্টারচেঞ্জ করো নতুন কিছু পাওয়া যায় কিনা। 2 নম্বর প্রশ্ন, হ্যাঁ কর্মরর্ধন করা, এই জায়গায় হ্যান্ডশেক করা।
করা। চিন্তা করো তুমি আর তোমার ফ্রেন্ড এক্স হ্যান্ডশেক করতেছো, সে আর তুমি হ্যান্ডশেক করা, অর্থাৎ তুমি হাত বাড়াই দিলেও সে আর তুমি হ্যান্ডশেক করবে, সে হাত বাড়াই দিলেও কিন্তু তুমি আর সে হ্যান্ডশেক করতেছো। তাহলে এখানে কি নতুন কিছু পাওয়া যাচ্ছে কিনা? যদি পাওয়া না যায় তাহলে সমাবেশ, পাওয়া গেলে বিন্যাস। একটু আমাকে উত্তর করতে হবে। 3 নম্বর, ধরো তোমার কাছে কতগুলা বিন্দু আছে? 3টা বিন্দু আছে। এই 3টা বিন্দু দিয়ে তুমি ত্রিভুজ তৈরি করবে, ত্রিভুজ গঠন। তাহলে খেয়াল করো, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু যোগ করলে যে ত্রিভুজ, এইভাবে আমি যদি বিন্দু 3টা যোগ করি, এটা কি আলাদা ত্রিভুজ পাওয়া যায় না সেম ত্রিভুজই পাওয়া যায়? এটা চিন্তা করে বলো, নতুন কিছু পাওয়া গেলে হবে বিন্যাস, না পাওয়া গেলে সমাবেশ। তো 4 নম্বর, আমি আরেকটা एग्जांपल দেই। ধরো তোমার কাছে 10টা বই আছে, 10টি বই। এই 10টি বই থেকে তুমি 3টি বই বাছাই করবে, 3টি বই বাছাই। তাহলে আমাকে একটু বলো যে কখন কখন ধরো তুমি 3টা বই আলাদা আলাদা করছো। কি কি বই আলাদা করছো? বাংলা, ইংলিশ, আইসিটি। তাহলে বাংলা, ইংলিশ, আইসিটি এটাকে যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে বাংলার পরিবর্তে কি আরবি বই আসবে কিনা? তো সেক্ষেত্রে তুমি আমাকে একটু সবাই উত্তর করো যে কোনটা পি হবে, কোনটা সি হবে, এবং আমি তোমাদের আনসারগুলো দেখি। ওয়াও, গ্রেট। এখন পর্যন্ত আমি কোনো ভুল উত্তর পাই নাই। সুন্দর, ওয়াও। তোমরা যারা আনসার করছো সবার উত্তর এখন পর্যন্ত সঠিক, যে এখানে শুধুমাত্র এইটাই বিন্যাস, আর বাকি যা আছে সবগুলাই কিন্তু সমাবেশ। আর এখন আমরা আস্তে আস্তে সেই সমাবেশের অঙ্কগুলাই করব। তো আমি প্রশ্ন করব আর তুমি উত্তর দেবে, আমি বোর্ডে লিখব না। আমি প্রশ্ন করব, তুমি আনসার দেবে, বোর্ডে লিখব না আমি। এই জায়গায় মনে রাখবে, এই সি এর উপরেরটা হবে বড় আর নিচেরটা হবে ছোট। হ্যাঁ, উপরেরটা বড়, নিচেরটা ছোট। এই জায়গায় রেডি, 1 2 3। 15 জন ব্যক্তি পরস্পরের সাথে কত ভাবে, একদম পুরো আনসারটা লিখতে হবে, শুধু সি লিখলে কিন্তু হবে না। যেমন তোমাকে লিখতে হবে 10c2 এরকম করে। এখন তোমরা তো এরকম করে নিচে লিখতে পারবে না, তোমরা এভাবে আনসার দিবা 10c2 এরকম করে লিখলেই হবে। হ্যাঁ, রেডি। যে 15 জন ব্যক্তি পরস্পরের সাথে কত ভাবে হ্যান্ডশেক করতে পারবে? 15 জন ব্যক্তি পরস্পরের সাথে কত ভাবে হ্যান্ডশেক করতে পারবে? তুমি চিন্তা করো, হ্যান্ডশেক করতে মানুষ লাগে কয়জন? 2 জন। আর ব্যক্তি কয়জন? 15 জন। উপরেরটা বড়, নিচেরটা ছোট। তাহলে আনসার দিয়ে দাও দ্রুত। আমার সেকেন্ড প্রশ্ন, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 20 জন ব্যক্তি পরস্পরের সাথে কত ভাবে কোলাকুলি করতে পারবে, হাগ করতে পারবে? চিন্তা করো, হাগ করতে লাগে কয়জন? মানুষ আছে কয়জন? উপরেরটা দিবা বড়, নিচেরটা দিবা ছোট। এই কোশ্চেন শেষ। তারপরে প্রশ্নটা হচ্ছে, আমার কাছে 12টা বই আছে। এই 12টা বই থেকে 3টি বই আমি কত ভাবে বাছাই করতে পারবো? 12টা বই থেকে 3টি বই কত ভাবে বাছাই করতে পারবো? ওয়াও, আমি আনসার পাচ্ছি এবং এখন পর্যন্ত আমার কোনো ছোট ভাই ছোট বোন ভুল উত্তর দেয় নাই। ও হোয়াট এ ট্রিমেন্ডাস! এই জায়গায় ক্রাউড ইউ আর হিয়ার। আমি বরাবরই বলি, আমার ক্লাস যারা করে এরা এত বেশি মেধাবী, আমাকে কষ্টই করতে হয় না। তোমরা সবাই একদম ঠাস ঠাস করে সব সঠিক উত্তর দিয়ে দাও। আমি এই কারণে তোমাদের প্রতি কৃতজ্ঞ। ঠিক আছে, হ্যাটস অফ। এই জায়গায় আমাদের পরের প্রশ্নটা হচ্ছে যে ধরো আমার তো এই যে 12টি বই থেকে 5টি বই কত ভাবে বাছাই করা যায়, যেখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট 3টি বই কখনোই থাকবে না। তিন নম্বর, নির্দিষ্ট 3টি বই সর্বদাই থাকবে। ওয়াও। এখন তাহলে আমরা এটা একটু
করার চেষ্টা করি। ধরো এখানে কি কি বই আছে, এখানে তোমার বই আছে যুক্তিবিদ্যা, তারপরে ধরো ইতিহাস, তারপরে ধরো পৌরনীতি, এই তিনটা বইও এই 15টা বইয়ের মধ্যে 12টা বইয়ের মধ্যে আছে। আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, এই তিনটা বই আমরা পড়তে পারবো না। কি কি? সিভিক্স, হিস্টোরি, পৌরনীতি, ইতিহাস এবং লজিক, এই তিনটা বই আমরা নিতে পারবো না, আর বাকি সবগুলো বই সায়েন্সের। তাহলে এই তিনটা বই যদি না নিতে পারি, তাহলে এই 12টা বইয়ের মধ্য থেকে আগে এই তিনটা অটোমেটিক্যালি বাদ, কারণ এই তিনটা তুমি নিতে পারবে না, তিনটা বাদ। তা তোমার কাছে বই থাকবে কয়টা? 9টা বই থাকবে, কারণ তুমি এই 9টা বই থেকে বাছাই করতে পারবে না। এই তিনটা বই তো তুমি পড়তেই পারবে না, এটা কখনোই থাকবে না। তাহলে 9টা বই থেকে তিনটা বই না, আমি 5টা বই বাছাই করব, সরি 5টা বই তো। তাহলে 9টা বই থেকে তুমি বাছাই করবে কয়টা বই? 5টি। বলো 9টি বই থেকে বাছাই করবে কয়টি বই? 5টি। তাহলে এটার উত্তর কত হবে? উপরে বড়টা, নিচে ছোটটা, এভাবে উত্তর লিখবে। রোমান সংখ্যা 1, তারপরে হচ্ছে আনসারটা দিবা। এবার আমরা 2 নম্বর কোশ্চেনে যাই। 2 নম্বর প্রশ্নে বলছে নির্দিষ্ট 3টি বই সর্বদাই থাকবে। তার মানে ধরো এই 12টা বইয়ের মধ্যে তোমার বাংলা, ইংলিশ, এটা আমি ধরে নিচ্ছি এরকম, ইংলিশ, আইসিটি, এই তিনটা বই পড়তেই হবে মাস্ট সাপোজ। তাহলে এই বাংলা, ইংলিশ, আইসিটি এটা যদি পড়তেই হবে, তার মানে তোমার কিন্তু 5টার মধ্যে 3টা বই অলরেডি নেওয়া হয়ে গেছে। তাহলে তোমার বই বাকি আছে কয়টা? বই নিতে হবে তাহলে কয়টা? 2টা। আর 12টার মধ্যে কয়টা অলরেডি নিয়ে ফেলছো? 3টা নিয়ে ফেলছো। তাহলে এখানে বই বাকি থাকে কয়টা? 9টা। তাই না? এই 3টা বই যেহেতু নিতেই হবে, তার মানে 12টার মধ্যে 3টা আগেই তুমি নিয়ে নিছো, আউট। তাহলে তোমার কাছে বই আছে 9টা, এখন 5টার মধ্যে তো তুমি 3টা বাছাই করে ফেলছো, এই 3টা আগেই বাছাই করে ফেলছো, তাহলে তোমার বই বাছাই করতে হবে আর কয়টা? 2টা। তাহলে 2 নম্বরের উত্তর কত হবে? এরকম 2 দিয়ে উত্তর উত্তরটা দেখো। তো দেখি, ওয়াও, এর আগের প্রশ্ন গ্রেট। একদম আমি যেটা বরাবরই বলি যে হচ্ছে আমার ট্রিমেন্ডাস ক্রাউড, এরা কখনো ভুল উত্তর দেয় না। কিভাবে তোমরা পারো এত? হ্যাঁ, সব আমি কোনো ভুল উত্তর খুঁজে পাচ্ছি না। ওয়াও, দ্যাটস গ্রেট, সুন্দর। হ্যাঁ, তো তোমরা সবাই বুঝে গেছো 1 নম্বরটার आंसर হবে 9C5, 2 নম্বরটার आंसर হবে 9C2। এই জায়গায় আমাদের কিন্তু এটা বোঝা শেষ হয়ে গেল। এবার আমরা একটু ভিন্ন টাইপ প্রবলেম সলভ করব। দেখো ভাইয়া, আমরা আজকে ইনশাআল্লাহ বিন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আইটেমই করব, সাথে থাকো। আমাদের এরপরে প্রবলেম হচ্ছে 20টি কৌণিক বিন্দু দ্বারা হ্যাঁ 1 নম্বরে কতগুলো সরলরেখা গঠন করা যায়? আচ্ছা, আমরা এ বি দিয়ে করি, তাহলে তোমাদের आंसर করা সহজ হবে। কতগুলো সরলরেখা, বি তে কতগুলো কর্ণ, সি তে কতগুলো ত্রিভুজ, ডি তে কতগুলো সমতল, ই তে কতগুলো চতুর্ভুজ, এফ তে কতগুলো ষড়ভুজ গঠন করা যায়। তো তুমি শুধু চিন্তা করবা, আগে চিন্তা করো এটা কি বিন্যাস না সমাবেশ। দেখো এই বিন্দু আর এই বিন্দু নিয়ে আমি এই এভাবে যোগ করলেও যে সরলরেখা পাওয়া যায়, আবার একই সাথে এইটা যোগ করলেও কিন্তু সেম সরলরেখা পাওয়া যায়, অন্য কোনো ভিন্ন জিনিস না। দেখো আমরা একটু আগে বলছি যে ত্রিভুজের ক্ষেত্রে এটা 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 যোগ করে যে ত্রিভুজ, আমি যদি ভিন্নভাবে যোগ করি এইটা এইটা এটা যোগ করেও সেম ত্রিভুজ, তার মানে এগুলো সবই সি দিয়ে ব্যবহার করা লাগবে। তাহলে সি দিয়ে ব্যবহার করা লাগবে, উপরেরটা বড় নিচেরটা ছোট। তাহলে আমাদের মোট জিনিস হলো 20টা। এখন তুমি চিন্তা করো এই নম্বরে সরলরেখা গঠন করতে গেলে কয়টা বিন্দু লাগে? সরলরেখা গঠন করতে গেলে কয়টা বিন্দু লাগে? 2টা। তাহলে आंसर কত হবে? 20 আর 2। তাহলে आंसर কত হবে? এই নম্বর দিয়ে উত্তর লেখো, এই নম্বর দিয়ে উত্তর লেখো। এবার
আমি বি নম্বরটা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমার কাছে চারটা বিন্দু আছে, তাহলে তুমি কিন্তু বুঝতেছো চারটা বিন্দু দিয়ে সরল রেখা গঠন করা যাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তার মানে আমি চারটা বিন্দু দিয়ে সরল রেখা পাচ্ছি ছয়টি, চারটি বিন্দু দিয়ে সরলরেখা পাচ্ছি হলো 6টি। এর মধ্যে কর্ণ না কয়টি? এর মধ্যে কর্ণ 9, কর্ণ 9 হচ্ছে 1 2 3 4, কর্ণ 9 হচ্ছে 4টি। দেখি আমাদের এর আগের প্রশ্নের কারা কারা উত্তর দিল। ওয়াও, সবাই आंसर দিছে এবং সবার উত্তর সঠিক। তাহলে খেয়াল করো কর্ণ 9 4টি। আমরা এবার ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করি, দেখি আমাদের ফর্মুলাটা ঠিক ছিল কিনা। তোমরা এটা সবাই উত্তর দিছে হচ্ছে 20c2। তো এবার তুমি খেয়াল করো, তাহলে আমি যদি ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করি সেটা হলো 4c2। তাহলে 4c2 এর মান কত? 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। কারণ আমি লজিকটা কি বলছিলাম, উপরেরটা উপরে নিচেরটা নিচে, তারপরে এই দুটার বিয়োগফল। তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে 24 ডিভাইডেড বাই 4, তার মানে 6। দেখো সূত্র দিয়েও কিন্তু আমরা মানটা পেলাম 6, তার মানে আমাদের ফর্মুলা ঠিক ছিল। তাহলে খেয়াল করো আমাদের কর্ণ সংখ্যা হবে, কর্ণ সংখ্যা হলো মোট সরলরেখা সংখ্যা 4c2, এর মধ্যে যেগুলা কর্ণ নয় 4। তাহলে এটা কি এভাবে লিখতে পারি না nc2 n। তাহলে কর্ণ সংখ্যা হচ্ছে nc2 n। তাহলে এইটার आंसर কত হবে? তাহলে এটা একটু আমাকে কমেন্টে জানাও 20c2 20। এরপরে এগুলো তো কোনো অঙ্কই না, দেখলে উত্তর করতে পারবে। তো খেয়াল করো এখানে তোমার কৌণিক বিন্দু আছে কয়টা? 20টা। ত্রিভুজ গঠন করতে গেলে কয়টা বিন্দু লাগে? 3টা। তাহলে বলো উত্তর কত হবে? সবাই একটু কমেন্টে লেখো। 20টা আর 3টা, উপরেরটা বড় নিচেরটা ছোট, উত্তরে দাও। 2 নম্বর সমতল। আমি যখন দুইটা বিন্দু পাবো, এটা কিন্তু কোনো তল গঠন করলো না। এই যে হেডফোন এটা কিন্তু কোনো তল গঠন করে নাই। কিন্তু তল হইতে গেলে কি হওয়া লাগতেছে, আমাকে আরেকটা যদি বিন্দু আমি নিতে পারি তাহলে কিন্তু এই যে 5 তল তল, তাহলে তল গঠনেও কয়টা বিন্দু লাগতেছে? 3টা। তোমার কাছে বিন্দু আছে কয়টা? 20টা। তাহলে এটার आंसर কত হবে? সি ডি দিয়ে आंसर লেখো। অনুরূপভাবে চতুর্ভুজ হইতে গেলে কয়টা বিন্দু লাগে? 4টা। তোমার কাছে বিন্দু আছে কয়টা? 20টা। তাহলে এটার आंसर কত হবে? কমেন্টে লেখো। এক নম্বরে কি বলছে? ষড়ভুজ হইতে গেলে কয়টা বিন্দু লাগে? 6টা। তোমার কাছে বিন্দু আছে কয়টা? 20টা। তাহলে आंसर কত হবে এটা একটু কমেন্টে লেখো। তো আমি দেখি তোমরা কে কি উত্তর করতেছো। ওয়াও, দ্যাটস গ্রেট। সুন্দর। সিজা आंसर করছো সঠিক। এই জায়গায় আমি কানাতে রেখে কার নাম করব? এখানে তো তোমরা সবাই সঠিক উত্তর দিছো। তো অনন্য বলছে 4 নম্বরের आंसर 20c3। হ্যাঁ ঠিক আছে, সব গ্রেট, সুন্দর। তাহলে একটু মনে হয় ঝাপসা হয়ে গেছে, এখন ঠিক হয়ে যাবে। তাহলে আমরা आंसर পেয়ে গেছি। এটার आंसर 20c3, সমতল 20c3, চতুর্ভুজ 20c4, ষড়ভুজ হচ্ছে 20c6। এবার আমরা এই প্রবলেমগুলোর মধ্যে কিন্তু দিয়ে প্রবলেম করি, কিন্তু দিয়ে কিছু প্রবলেম সলভ করব। ধরো আমার কাছে 20টি কৌণিক বিন্দুই আছে। তো কৌণিক বিন্দু 20টি আছে, 20টি কৌণিক বিন্দু যার 5টি সমরেখ, মানে 5টা একই রেখায় অবস্থিত। তাহলে সে কয়টা ত্রিভুজ গঠন করতে পারবে? 2 নম্বর কয়টা সরল রেখা গঠন করতে পারবে? এখন তুমি নরমাল চিন্তা করো, তোমার কাছে 20টা বিন্দু আছে, এরকম সরানো ছিটানো 20টা বিন্দু আছে। এই জায়গায় এর মধ্যে একই রেখায় আছে 5টি। খেয়াল করো, এখন তুমি কিন্তু প্রথমে এই তোমার কাছে টোটাল যে কয়টা বিন্দু আছে সেই কয়টা বিন্দু দিয়ে যে কয়টা ত্রিভুজ গঠন করা যায় এটা তুমি ক্যালকুলেশন করে ফেলো। 20c3। তাহলে এখানে তুমি টোটাল ত্রিভুজ গঠন করতে পারো 20c3 টা, যার মধ্যে কিন্তু এই 5টা কয়টা ত্রিভুজ গঠন করতে পারে সেটাও আছে।
কিন্তু পাঁচটা, এই পাঁচটা যদি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকতো, এক রেখায় না থেকে যদি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকতো, তাহলে এই পাঁচটা কতটুকু কন্ট্রিবিউশন করতো, মানে কয়টা ত্রিভুজ গঠন করতো? 5c3 সংখ্যক। যে পাঁচটা যদি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকতো, তাহলে এই পাঁচটার কন্ট্রিবিউশন হইতো 5c3 টা ত্রিভুজ। কিন্তু আমরা দেখতেছি যে এই পাঁচটা বিন্দু কিন্তু 5c3 সংখ্যক ত্রিভুজ তৈরি করে নাই। তার মানে এই পাঁচটার কন্ট্রিবিউশন আমাকে বাদ দিতে হবে -5c3। তাহলে আমি সহজ কথায় বলি যে যারা একই রেখায় থাকবে তাদের কন্ট্রিবিউশনটা বা তাদের অংশটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে পাঁচটার অংশ কত? 5c3। তাহলে আমাদের মোট ত্রিভুজ সংখ্যা হবে 20c3 -5c3। এখন খেয়াল করো, পাঁচটা একই রেখায় অবস্থিত হয় তো এখানে কোনো ত্রিভুজই তৈরি করেনি, তার মানে পাঁচটার পুরো কন্ট্রিবিউশন বাদ। এবার আমরা সরলরেখার সংখ্যা হিসাব করব। তাহলে আমি বলছি যারা একই রেখায় থাকবে তাদের কন্ট্রিবিউশনটা তুমি বাদ দিয়ে দিবা। তাহলে তোমার টোটাল সরলরেখা 20টার টোটাল সরলরেখা কয়টা? 20c2। এর মধ্যে পাঁচটার কন্ট্রিবিউশন কত? পাঁচটার কন্ট্রিবিউশন আমি হিসাব করছি হলো 5c2। কিন্তু মজার ব্যাপার, এই পাঁচটা কি একটা সরলরেখা গঠন করে নাই? চিন্তা করো, আগে কিন্তু এই পাঁচটা কোনো ত্রিভুজ গঠন করতে পারেনি, কিন্তু এবার কিন্তু এই পাঁচটা বিন্দু একটা সরলরেখা তৈরি করছে। তাহলে কি आंसर এইটাই হবে না কোনো চেঞ্জ আসবে? বলো। তাহলে আমরা কিন্তু বুঝতেছি এখানে একটা চেঞ্জ আসবে, কারণ এই পাঁচটা মিলে একটা রেখা গঠন করছে। তাহলে +1 এই জায়গায়। এবং আমি দেখতেছি আমার অনেক ছোট ভাই ছোট বোন সবাই সঠিক উত্তর দিছে। তোমাদের সকলকে অভিনন্দন। হ্যাঁ, গ্রেট, ইউ আর মানে গর্জিয়াস ক্রাউড, ইউ আর, আই লাভ ইউ অল। এবার দেখো ভাইয়া, আমরা আরেকটু সুন্দরভাবে শিখি, আরেকটু ডিফিকাল্ট প্রবলেম সলভ করি। দেখো আমার কাছে এই রেখায় আছে 3 4 5টা বিন্দু, আর এই রেখায় আছে 1 2 3 4 5 6 7টা বিন্দু। তো তোমাকে বললাম এই ক্ষেত্রে কয়টি ত্রিভুজ গঠন করা যায় আর কয়টি সরল রেখা গঠন করা যায়। তো তুমি চিন্তা করো, এখানে তোমার বিন্দু আছে কয়টা? 5টা আর 7টা। তাহলে তোমার টোটাল বিন্দু কত? 12টা। তাহলে 12টা দিয়ে ত্রিভুজ গঠন কত হবে? 12c2। 12টা দিয়ে ত্রিভুজ গঠন 12c2। আমি বলছি যারা একই রেখায় থাকবে তাদের কন্ট্রিবিউশন গুলা বাদ। পাঁচটা একই রেখায়, তাহলে এই পাঁচটার কন্ট্রিবিউশন বাদ। এই 7টা একই রেখায়, তার মানে সাথে সাথে এই 7টার কন্ট্রিবিউশন বাদ। তারপর আমি খেয়াল করব, ও সরি ত্রিভুজ যেহেতু, তাহলে 3 সরি, তারপর এটা হলো 3। এরপর আমি খেয়াল করব যে এদের কন্ট্রিবিউশনে কোনো ত্রিভুজ গঠন হয়েছে কিনা। এই পাঁচটার কন্ট্রিবিউশনে কোনো ত্রিভুজ গঠন হয় নাই, এই 7টার কন্ট্রিবিউশনেও কিন্তু কোনো ত্রিভুজ গঠন হয় নাই। তাহলে কি এক্সট্রা ভাবে কোনো কিছু যোগ করতে হবে? আমাকে একটু কমেন্টে জানাও। তো যেহেতু গঠন হয় নাই, তার মানে কিন্তু কিছু যোগ করা যাবে না। এবার সরল রেখা সংখ্যা, তাহলে টোটাল সরল বিন্দু হচ্ছে আমার 12টা। তাহলে 12টা দিয়ে সরল রেখা গঠন করা যাবে 12c2। এখন আমি বলছি যারা একই রেখায় তাদের কন্ট্রিবিউশন বাদ। তাহলে এই পাঁচটার কন্ট্রিবিউশন হচ্ছে 5c2, এই 7টার কন্ট্রিবিউশন হচ্ছে 7c2। কিন্তু আমি সরল রেখা সংখ্যা হিসাব করতেছি। চিন্তা করো তো দেখি, এই পাঁচটা কি কোনো সরল রেখা গঠন করে নাই? এই 7টা কি কোনো সরল রেখা গঠন করে নাই? তাহলে তারা কয়টা সরল রেখা গঠন করছে? তাহলে আমাকে বলো যে এখানে প্লাস আকারে কিছু হবে না হবে না, আর হলেও কত হবে? প্লাস আকারে কিছু হবে না হবে না, আর হলেও কত হবে, এটা আমাকে একটু জানাও। ওহ গ্রেট। শাওন, আর একটু ভালো করে চিন্তা করো ভাইয়া। ওয়াও, আমার প্রত্যেকটা ছোট ভাই বোন, আমি তোদেরকে সত্যি অনেক ভালোবাসি, করে এত ভালো পারিস, আমি অভিভূত হয়ে যাচ্ছি। ইয়েস, দ্যাটস ক্রাউড, আই লাভ দিস ক্রাউড। এই জায়গায়
আশা করি বাকিটা বুঝতে পারছো। এর অবদান একটা সরলরেখা, এর অবদান একটা সরলরেখা, তাহলে টোটাল সরলরেখা হচ্ছে কয়টা? দুইটা। এই কারণে আমরা ক্লাসটা যোগ করছি। এবার আমরা আরেকটা কনসেপ্ট শিখবো, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজের আরেকটা কনসেপ্ট শিখবো। সেই লজিকটা হচ্ছে, এটা জ্যামিতির লজিক, ক্ষেত্র গঠনের শর্ত, ক্ষেত্র গঠনের শর্ত খেয়াল করো। সেটা হচ্ছে বৃহত্তমটি হ্যাঁ হতে হবে বাকিগুলার যোগফলের চেয়ে ছোট। যেমন এটা আমার কথা তোমার কাছে কেমন মনে হবে এখন ক্লিয়ার হয়ে যাবে। ধরো তুমি চতুর্ভুজ গঠন করতে চাচ্ছ, চতুর্ভুজ গঠন করতে চাচ্ছ, তাহলে বৃহত্তম বাহু কয়টা? একটা। তার মানে এটা বৃহত্তম বাহু, তাহলে যদি বাদ দেই তাহলে বাকি বাহু থাকে কয়টা? তিনটা। তাহলে এই বৃহত্তম বাহুটা বাকি তিনটির যোগফলের চাইতে ছোট হইতে হবে, বাকি তিনটির যোগফলের চাইতে ছোট হবে। যেমন আমি যদি পঞ্চভুজ গঠন করতে চাই, পঞ্চভুজ, তাহলে আমাদের লজিকটা কি? যেটা বৃহত্তম সেটা, পঞ্চভুজে তো 5 বাহু, তাহলে বাকি থাকে কয় বাহু? 4 বাহু। তাহলে বাকি চারটির যোগফলের চাইতে ছোট হইতে হবে। তার মানে কখন ক্ষেত্র হবে না, এটাই হলো ইম্পর্টেন্ট। কখন ক্ষেত্র হবে না এটা বোঝার উপায়টা হচ্ছে, ক্ষেত্র হবে না হলো তোমার যদি বৃহত্তমটা বাকিগুলার যোগফলের চাইতে বড় অথবা সমান হয়, বাকিগুলার যোগফল। তো একটা আমি বইয়ের খুব কমন একটা প্রবলেম সলভ করব, বইয়ের খুবই কমন একটা প্রবলেম সমাবেশের। সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা হলো 7টা বাহুর দৈর্ঘ্য। একটা মনে করো 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 6 মিটার, 7 মিটার। তাহলে এগুলো দ্বারা চতুর্ভুজ বানানো যাবে কয়টা? চতুর্ভুজ গঠন। তার মানে এই বাহুগুলো দ্বারা কতগুলো চতুর্ভুজ গঠন করা যাবে? তাহলে আমরা এটা একটু সহজে বোঝার চেষ্টা করি। কারণ আমার কাছে যেহেতু অপশন আছে 7টা, চতুর্ভুজ গঠন করতে আমার লাগে হচ্ছে 4টা, তাহলে আমাকে সি দিতে হবে, উপরে বড়টা নিচে ছোটটা, 7 4। এরপরে আমি দেখব যে কোন কোন ক্ষেত্রে চতুর্ভুজ গঠন করা যায় না। তাহলে এবার আমি দেখব হচ্ছে কোন কোন ক্ষেত্রে চতুর্ভুজ গঠন করা যায় না। আর এইটা বোঝার জন্য আমি এক পাশে নেব সবার বড়, আর এই পাশে নিব হচ্ছে সবার ছোটগুলা। তার মানে এই পাশ থেকে নেব, তার মানে 1 2 3। তাহলে এবার আমি হিসাব করব, দেখো 7, এই পাশে হচ্ছে 7, এই পাশে হচ্ছে 6। তার মানে দেখো এই জায়গায় আসতেছে 7 গ্রেটার দেন বাকিগুলোর যোগফল। তাহলে বৃহত্তমটা যদি বাকিগুলোর যোগফলের চেয়ে বড় হয়, তার মানে এটা কিন্তু এই শর্তে আমি চতুর্ভুজ গঠন করতে পারবো না। আমাদের কি হইতে হবে? বৃহত্তমটা বাকি তিনটির যোগফলের চাইতে ছোট হইতে হবে। কিন্তু আমি দেখলাম বৃহত্তমটা বাকি তিনটির যোগফলের চাইতে বড়। তো আমি 7 এর সাথে তো 1 2 3 তো নিছি, এবার আমি কোনটা কোনটা নেব? 1 2 4। তাহলে 7 এর সাথে যদি 1 2 4 নেই, তাহলে কিন্তু 1 আর 2 3 আর 4 7 সমান হয়ে গেছে। সমান হয়ে গেলেও কিন্তু সম্ভব না, সমান হয়ে গেলেও সম্ভব না। তার মানে এখানে এটাও হবে না। দেখো এখন যখন সমান হয়ে যাবে, তার মানে সমান হয়ে গেলে আর বাকিগুলো নেওয়ার দরকার নাই। তার মানে 7 হয়ে গেলে আমাদের ঝামেলা শেষ। তাহলে 7 নিলে 7 বৃহত্তম বাহু কাউন্ট করলে চতুর্ভুজ না হওয়ার উপায় হচ্ছে দুইটা। এবার আমি বৃহত্তমটা নেব 6, মানে একবার আমি এই পাশ থেকে শুরু করতেছি 6, আর এই পাশ থেকে কত? 1 2 3। তাহলে 1 2 3, তাহলে দেখো 6, এই তিনটার যোগফল কত? 6। তাহলে এটাও কিন্তু হবে না, সমান হয়ে গেলে আর বাকিটা নেওয়ার দরকার নাই। তো এখন 6 এর ক্ষেত্রে জিনিস পাইলাম কয়টা? একটা। না হওয়ার উপায় হলো একটা। তাহলে যখন এটার ক্ষেত্রে না হওয়ার উপায় ছিল কয়টা? দুইটা। এটার ক্ষেত্রে না হওয়ার উপায় কয়টা? একটা। তার মানে এর আগেরটা আর টেস্ট করার দরকার নাই। ক্লিয়ার? তাহলে আমার টোটাল না হওয়ার উপায় পাইলাম কয়টা? তিনটা।
তাহলে আমাদের মোট চতুর্ভুজ সংখ্যা হবে 7c4 3 35 3 32। আমাকে একটু কমেন্ট করে বলো যে এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা। একটু আমাকে বলো যে এই চতুর্ভুজ গঠনের ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা। আচ্ছা, আতিয়ার রহমান বলছে আবার একটু রিভিউ করতে, অবশ্যই আমরা করব। তো বাকিরা একটু আমাকে জানাও যে তোমরা বুঝতে পারছো না। গ্রেট। আচ্ছা, আমি আরেকবার রিপিট করি যেহেতু দুই একজনের প্রবলেম হচ্ছে, আমার কাছে সবাই ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমাদের লজিকটা হচ্ছে মানে কোন ক্ষেত্রে সম্ভব হবে না, যদি বৃহত্তমটা বাকিগুলোর যোগফলের চাইতে বড় হয় অথবা সমান হয়। ছোট হইলে ঠিক আছে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এটা সহজে বোঝার উপায়টা হচ্ছে আমি বৃহত্তম হিসাবে চিন্তা করব সবচেয়ে বড়, আর বাকিগুলা চিন্তা করব হলো সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোট কোনটা কোনটা? 1 2 3। তাহলে দেখা যাচ্ছে তিনটার যোগফল 6 আর এটা হলো 7। তার মানে এটা সম্ভব হবে না, কারণ বাকি তিনটার যোগফল ছোট হয়ে গেছে। এই জায়গায় 7 এর সাথে এবার আমি কোনটা কোনটা নেব? 1 2 4 1 2 4। তাহলে এই ক্ষেত্রেও সম্ভব হবে না, কারণ এই ক্ষেত্রে কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। এখন তার মানে আমরা জানি বড় হইলে বৃহত্তমটা যদি বড় হয় অথবা সমান হয় তাহলে সম্ভব না। 6 এর সাথে আমি কোনটা কোনটা নিতে পারবো না? 1 2 3। এবং কোন পর্যন্ত হিসাব করা লাগবে এটা বোঝার জন্য আমি বলছিলাম, যখন দেখবা যে লাস্টের পয়েন্টে মানে এটাতে একটা পাওয়া গেছে, দেখো 7 দিয়ে আমি কয়টা পাইছিলাম? দুইটা। 6 দিয়ে কয়টা পাইছি? একটা। তার মানে এর ছোটগুলো আর হিসাব করার দরকার নেই। তার মানে আমি দেখলাম মোট চতুর্ভুজ গঠনের উপায় ছিল 7c4। এর মধ্যে যদি আমি চতুর্ভুজ গঠন করতে পারি না 3 উপায়ে, তাহলে মোট চতুর্ভুজ গঠনের উপায় হবে, বৈধ চতুর্ভুজ হবে 7c4 3 32। ওকে। তো তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমার প্রত্যেকটা ছোট ভাই ছোট বোনের জন্য। তোমরা যদি মনে করো যে আমরা প্রত্যেকটা টপিক এরকম সহজ করে শিখতে চাই, সহজে বুঝতে চাই, তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো বা সেকেন্ড ইয়ার আছো, তোমাদের জন্য তোমাদের কিন্তু ফিজিক্স ম্যাথ রেগুলার ব্যাচ চলতেছে। তো তোমরা সেই ব্যাচগুলোতে তোমরা চাইলে আমার পার্সোনাল ব্যাচগুলোতে জয়েন করতে পারো। আর যারা 2020 সালের পরীক্ষার্থী তাদের জন্য ইঞ্জিনিয়ারিং ব্যাচ চলমান এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ফিজিক্স ব্যাচ চলমান। আর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ফিজিক্স ব্যাচ, ম্যাথ ব্যাচ, দুইটা ব্যাচ চলমান। তোমরা চাইলে সেই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। এবং এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটাও করতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আমরা সমাবেশের সামনের দিকে চলে যাই। দেখো, প্রবলেম জন বালক ও 11 জন বালিকা হতে 11 জনের একটি টিম কতভাবে গঠন করা যাবে যেখানে সর্বোচ্চ সাতজন বালক ও আমরা আরেকটা প্রবলেম দেখব।
2টি মাইক্রোবাসে চড়ে কতভাবে কক্সবাজার যেতে পারবে যেখানে এক মাইক্রোবাসে 6 জনের বেশি যেতে পারবে না। এগুলো আসলে অঙ্কই বড়, কিন্তু ক্যালকুলেশন খুবই ছোট। অঙ্কটা লিখতে অনেক সময় লাগলো, ক্যালকুলেশন আদৌ এত বড় না। আমরা একটু বোঝার চেষ্টা করি। অনেকে আমাকে বেশ কিছু প্রশ্ন করছো, সবাই বুঝতে পারছো, গ্রেট। আতিয়ার রহমান বলছে একটু ডিটেইলসে বলেন ভাই। তুমি গ্রুপে পোস্ট পাবে, আর না হলে তুমি একটা কাজ করো, ক্লাস শেষে আমাকে নক দিও। মাহি জয়েন বলে একটু আগে আমাদের মধ্যে। ফেরদৌস আহমেদ বলছে ইউটিউব চ্যানেল আছে, কিন্তু ওইভাবে কন্টেন্ট দেওয়া হয় না, সামনে হয়তো দেব, চেষ্টা আছে। তো এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমার কাছে আছে হচ্ছে 10 জন বালক আর 11 জন বালিকা। এখান থেকে আমি টিম গঠন করব হচ্ছে 11 জনের, হাইয়েস্ট 11 জন, কিন্তু সেখানে আমার টিমে 7 জন বালক থাকতে পারবে হাইয়েস্ট, 7 জন বালিকা থাকতে পারবে হাইয়েস্ট। এমন না কিন্তু যে 7 জন বালিকা বালক 7 জন বালিকা থাকতেই হবে। প্রশ্ন বলছে হাইয়েস্ট থাকতে পারবে 7 জন, বালিকাও হাইয়েস্ট থাকতে পারবে 7 জন। তাহলে এটা হচ্ছে আমাদের বালক, এটা হচ্ছে আমাদের বালিকা, টোটাল সামেশনটা হইতে হবে 11। তাহলে আমার হাইয়েস্ট থেকে শুরু করব নিচের দিকে। এটা যদি আমি 7 জন নেই, এটা আছে বালক আছে 10 জন, বালিকা আছে 11 জন। এটা যদি 7 জন নেই, তাহলে এটা কতজন নিতে হবে? 4 জন, কারণ টোটাল হইতে হবে 11 জন। আমি যদি এখানে 6 নেই, এখান থেকে নিতে হবে 5, এখান থেকে যদি 5 নেই, এখান থেকে নিতে হবে 6, এখান থেকে যদি 4 নেই, এখান থেকে নিতে হবে 7। দেখো, আর এখান থেকে যদি 3 নেই, এখান থেকে যদি 3 নেই, তাহলে এখান থেকে নিতে হবে কত? 8। কিন্তু আমি এটা নিতে পারবো না, কেন? কারণ হাইয়েস্ট নিতে পারবো বালিকা কয়জন? 7 জন। তাহলে যত ভাবে নেওয়া যায় আমরা কিন্তু সব ভাবে নিছি, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এখন আমাদের লজিক কি? 10 বড় না 7 বড়? 10 বড়। তো 10 উপরে 7 নিচে। এই জায়গায় 11 বড় না 4 বড়? তাহলে 11 বড়, 11 উপরে 4 নিচে, মাঝখানে হবে গুণ। এই জায়গায় 10 C6 গুণন এটা হবে 11 C4, 11 C4। দেখো এখান থেকে কত? 10 জন, তাহলে 10 C5 ইনটু 11 C6, ও 4 না 5, খেয়াল করো। আর এটা হচ্ছে 10, আচ্ছা এটা আমি মিশাই দিই, 10 C4 ইনটু 11 C7। তাহলে এটা হচ্ছে আমাদের মোট উপায়। তাহলে এটা হচ্ছে আমাদের মোট উপায়। তাহলে মোট উপায় হবে এই চারটার যোগফল। তাহলে তোমরা এই চারটা যোগ করে দিবা, উত্তর পেয়ে যাবে। চারটা যোগ করে দিবা, উত্তর পেয়ে যাবে। একটু আমাকে বলো যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা। কিন্তু আমার এইখানে একটা ঝামেলা আছে পরের অঙ্কে, যে এখানে হলো প্রথম মাইক্রোবাস আর এটা হচ্ছে দ্বিতীয় মাইক্রোবাস। তোমরা টোটাল বন্ধু হচ্ছে 9 জন, মাইক্রোবাস হলো 2টা, সবাই যাবা কক্সবাজারে, সবাই কক্সবাজারে যাবা, কিন্তু একটা মাইক্রোবাসে 6 জনের বেশি যেতে পারবে না। তার মানে 9 জনই কক্সবাজারে যাবা, একটা মাইক্রোবাসে 6 জনের বেশি যেতে পারবে না। তার মানে প্রথম মাইক্রোবাসে যদি 6 জন যায়, তাহলে দ্বিতীয় মাইক্রোবাসে যাবে হলো 3 জন। তোমরা মোট বন্ধু ছিল কয়জন? 9 জন। এখানে যদি 5 জন যায়, এখান থেকে যাবে 4 জন, এই মাইক্রোবাসে যাবে 4 জন। এখান থেকে যদি 4 জন যায়, এই মাইক্রোবাসে যাবে 5 জন। এই মাইক্রোবাসে যদি 3 জন যায়, তাহলে এই মাইক্রোবাসে যাবে হলো 7 জন। তো আমরা যদি আরেকটা নেওয়ার চেষ্টা করি, এই মাইক্রোবাসে যদি 2 জন যায়, এই মাইক্রোবাসে যাবে হলো 7 জন। কিন্তু আমার লজিক হলো এক মাইক্রোবাসে 6 জনের বেশি যেতে পারবে না। তার মানে 7 কিন্তু গ্রহণযোগ্য না।
তাহলে এই হচ্ছে মোট উপায়। তাহলে এটার উপায় কত 9c6, এটার উপায় কত 9c5, এটার উপায় কত 9c4, কারণ 9 4 বড়টা উপরে ছোটটা নিচে, এটার উপায় কত 9c3। এবার মজার কাহিনী হলো এই অঙ্কে যেমন এই পাশেরটাও নিছিলাম এই পাশেরটাও নিছি, কিন্তু এই অঙ্কে এই পাশেরটা নেওয়া লাগবে না, এই অঙ্কে এই পাশেরটা নেওয়া লাগবে না, এই পাশে শুধুমাত্র এই চারটা যোগ করে দিলেই হবে। অর্থাৎ এটার आंसर হবে 9c6 প্লাস 9c5 যোগ 9c4 যোগ 9c3। এখন কেন এটা করলাম আমি এটার आंसर একটু পরে দেব, তবে তুমি এটাকে বুঝে রাখো যে কখন আমি দুই পাশেই করব আর কখন যে কোনো এক পাশ করব। এটা বোঝার আমি তোমাকে একটা টেকনিক শিখাই দেই, তারপরে কেন হলো আমি সেটাও বলবো, যে কখন দুই পাশেও করব কখন যে কোনো এক পাশ করব। এই জায়গায় আমাদের নিয়মটা হচ্ছে, খেয়াল করো আমাদের নিয়মটা হচ্ছে যে যে কয়জন মানুষ আছে আমি যদি সবাইকেই নেই তাহলে করতে হবে এক পাশে, আর যে যতজন আছে তার মধ্যে যদি আমি কম সংখ্যক নেই, তার চাইতে কম সংখ্যক নেই, তাহলে করতে হবে দুই পাশে। এই জায়গায় আমাদের ফার্স্ট অঙ্কে মানুষ ছিল 10 জন আর 11 জন 21 জন। 21 জন থেকে আমি টিম দিছি কত জনের 11 জনের, তার মানে 21 জন থেকে আমি 11 জনের নিছি, কম সংখ্যক জিনিসের নিছি। এই কারণে আমরা করছি দুই পাশে। আর যখন যে কয়জন থাকবে সবাইকে নেব তখন আমি করব কয় পাশে এক পাশে। এবার তুমি খেয়াল করো আমি মানুষ ছিল কয়জন 9 জন, 9 জনকে নিয়ে কিন্তু আমি ভ্রমণে বের হইছি, তাহলে 9 জনের মধ্যে 9 জনকে নিয়ে ভ্রমণে বের হইছি, তার মানে আমাকে এখানে করতে হবে কয় পাশে এক পাশে। তাহলে এটা হলো আমাদের ট্রিক্স, মানে অঙ্ক করার ট্রিক্স। কিন্তু আমি এবার একটু ফিল করতে চাই কেন আমি এই কাজটা করলাম। দেখো তোমরা 9 জন বন্ধু, মাইক্রোবাস হলো দুইটা, আর কার হলো দুইটা, 6 জন এক মাইক্রোবাসে উঠছো, মানে ধরো 6 জন তুমি বাসে করে নিছো, যে এই 6 জন আমরা এই মাইক্রোবাসে যাব, তাহলে বাকি যে 3 জন থাকবে ওই 3 জনের ওই মাইক্রোবাসে বাকি মাইক্রোবাসে যাওয়া ছাড়া কি কোনো উপায় থাকবে? বাকি যে 3 জন থাকবে ওই 3 জনের অন্য মাইক্রোবাসে যাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। তার মানে অন্য মাইক্রোবাসটাতে ওঠার উপায় হবে একটা। ক্লিয়ার? দেখো এখানে যে 5 জন আমি প্রথম মাইক্রোবাসে বাছাই করে নিলাম, 5 জনকে প্রথম মাইক্রোবাসে বাছাই করে নিলাম, তাহলে যে 4 জন থাকবে ওই 4 জনের কিন্তু দ্বিতীয় মাইক্রোবাসে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তার মানে তাদের ওই বাসে যেতে হবে, কারণ সেখানে উপায় একটা। তাহলে এই কারণে ইনটু 1, অনুরূপভাবে এখানেও ইনটু 1 হবে, এই কারণে অনুরূপভাবে এখানেও ইনটু 1 হবে। তাহলে এই ইনটুগুলা তো দেওয়া না দেওয়া একই কথা, এই কারণে চারটা যোগ করলে হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ঘটনাটা এরকম না। এখান থেকে তুমি 7 জন বাছাই করছো 10c7, কিন্তু এখান থেকে তুমি বাছাই এখানে কিন্তু সবাইকে নাও নাই, এখানেও কিন্তু 11 জনের মধ্যে তোমাকে 4 জন বাছাই করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে উপায় হচ্ছে 11c4। তো এটা আমাকে বলো যে তোমরা এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা। আশা করি যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো, যে ভাইয়া এখনো বুঝি নাই আমার এখানে কোশ্চেন আছে, কোশ্চেন করতে পারো। আর তোমার যদি মনে হয় এটা আবার বুঝাই দিতে হবে আমি আবার বুঝাই দেব, কারণ প্রশ্ন করতে শেখো। প্রশ্ন করলে বোকা থাকবে 5 সেকেন্ডের জন্য, আর প্রশ্ন না করলে বোকা থাকবে আজীবনের জন্য। আমি এটা সকল জায়গায় অনলাইনে অফলাইনে প্রত্যেককেই বলি, সায়েন্সের স্টুডেন্টের 1 নম্বর বৈশিষ্ট্য হতে হবে প্রশ্ন করা। তারা শুধু জানতে চাবে কেন হলো, কিভাবে হলো, কিসের জন্য এটা হলো। তুমি এভাবে নিজেকে যত বেশি প্রশ্ন করতে পারবে তোমার ভালো করার সম্ভাবনাও তত বেশি হবে। আরাফাত বলছে ভাইয়া কিভাবে ব্যাচে জয়েন করব, তুমি ক্লাসটা শেষে আমাকে নক করে ডিটেইলস কথা বলবো। হ্যাঁ, তারপরে হচ্ছে সাওয়াল হাসান বলছে ক্লাসগুলো 9টায় করলে ভালো হয়। ক্লাস 9টাতেই হয় রেগুলার, কিন্তু আজকে আমরা 10টা 15তে করছি, আমার একটু ব্যস্ততা ছিল। আর তোমাদের কার কার ফার্স্ট ক্লাস এটা আমাকে একটু জানাও, তোমাদের কেমন লাগতেছে। আরেকজন বলছে যে ভাইয়া প্রমি বলছে যদি 3টি মাইক্রোবাস থাকে, 3টি মাইক্রোবাস থাকলে কিন্তু তোমার চয়েস করার অপশন থাকতেছে দ্বিতীয় মাইক্রোবাসে, তার মানে তোমার দ্বিতীয় মাইক্রোবাসেরটা করতে হবে। সুন্দর, আমি তোমার প্রশ্ন দিয়ে একটা প্রবলেম সলভ করাই। দেখো যে ধরো
তোমরা মোট মানুষ 15 জন, এক মাইক্রোবাসে হাইয়েস্ট যাইতে পারবা 6 জন। তাহলে হাইয়েস্ট একটায়, হ্যাঁ হাইয়েস্ট একটায় 6 জন, এটা অনেক বড় অঙ্ক হয়ে যাবে। তবে আমি তোমাকে একটা করে শুধু দেখাবো। তাহলে ধরো প্রথম মাইক্রোবাস, দ্বিতীয় মাইক্রোবাস, তৃতীয় মাইক্রোবাস। তাহলে সাপোজ ধরো হাইয়েস্ট হলো 6 জন, তাহলে প্রথম মাইক্রোবাসে তুমি 6 জন নিলা, দ্বিতীয় মাইক্রোবাসে তুমি 6 জন নিলা, তাহলে তৃতীয় মাইক্রোবাসে তোমাকে যাইতে হবে 3 জন। এখন এই জায়গায় এখানে তোমার অনেকগুলো কিন্তু আছে। এখানে প্রথম মাইক্রোবাসে তুমি বাছাই করবা 15 জনের মধ্যে 6 জন, তার মানে 15C6। দ্বিতীয় মাইক্রোবাসে এখানে 6 জন নিয়ে নিছো, তার মানে এখানে বাকি আছে 9 জন। তাহলে এটা বাছাই করার উপায় হবে, আমি নিচে নিচে লিখি, তাহলে এই 6 জন বাছাই করার উপায় হবে 15C6। এই দ্বিতীয় মাইক্রোবাসে যে 6 জন আছে, হ্যাঁ কিন্তু তোমরা বাকি আছে কয়জন? 9 জন। তাহলে 9 জন থেকে 6 জনকে বাছাই করতে হবে 9C6। কিন্তু তৃতীয় মাইক্রোবাসে তাহলে এখন এখানে গেল 6 জন, এখানে গেল 6 জন, তাহলে মানুষ আছে কয়জন? 3 জন। তাহলে 3 জন থেকে বাছাই করতে হবে কয়জনকে? 3C3 বা এক উপায়। কারণ এই 3 জনের এই মাইক্রোবাসে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। এভাবে যতগুলা কেস সম্ভব সবগুলাই করতে হবে। আশা করি বুঝতে পারছো। এইটা আরেকবার বলবো, এটা আরেকবার না এটা আরেকবার। এটার আনসার তো মনে হয় এটা মনে হয় লাগবে না। এটা আসলে ডিটেইলস, মানে এটার অঙ্কটা অনেক বড় হবে, অনেকগুলো কেস সম্ভব। আমি শুধু একটা ক্ষেত্রে বুঝাই যে তোমার আসলে এটাও এভাবেই হয়েছে। দেখো প্রথম মাইক্রোবাসে 15 জনের মধ্যে 6 জনকে বাছাই করে নিয়েছো, তাহলে এই উপায়টা কত? 15C6। দ্বিতীয় মাইক্রোবাস, তাহলে এখানে তো 6 জন উঠে গেছে, তাহলে ওঠা বাকি আছে কয় জনের? 9 জনের। আর উঠবে কয়জন? 6 জন, তাহলে 9C6। এখন এবার তাহলে এটা কত হবে? তাহলে তোমার মানুষ বাকি আছে কয়জন? 3 জন। আর লোক উঠবে কয়জন? 3 জন, তাহলে 3C3। এই জায়গা 3C3 এর মানে হচ্ছে 1। এখানেও একই ঘটনা ঘটছিল, খেয়াল করো। এখানে আমি তোমাকে আরেকভাবে এক্সপ্লানেশন দেই। 9 জন থেকে 6 জন উঠে গেছে, তাহলে মানুষ বাকি আছে কয়জন? 3 জন। তাহলে মানুষ বাকি আছে 3 জন, উঠতে হবে কয়জনকে? 3 জনকে। এই কারণে হচ্ছে 3C3। আর 3C3 এর মান হলো 1। আই হোপ সো এখন সবার ক্লিয়ার। হ্যাঁ পরে সবগুলো যোগ করতে হবে, যতগুলো সম্ভব এটা করে আমাকে সবগুলো যোগ করতে হবে। হ্যাঁ এখানে রেগুলার লাইভ ক্লাস হয়, রাত 9টায় লাইভ ক্লাস হয়। গ্রেট। তাহলে আমরা আরেক ধরনের প্রবলেম সলভ করব এখন। সবাই একটু লেখো, খাতায় লেখো। NC3 যোগ NC4 যোগ ডট 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 NCN সমান উপায় টু দি পাওয়ার n মাইনাস 1। খেয়াল করো তোমাদের তো সামনে এসএসসি পরীক্ষা, তাহলে একজন পরীক্ষার্থী 60টি প্রশ্নের মধ্যে এক বা একাধিক প্রশ্ন কতভাবে উত্তর করে আসতে পারবে। তো
আমার এখানে প্রশ্ন ধরো তোমার সৃজনশীল প্রশ্ন 7টা না, এখন তো 8টা থাকে, 8টার মধ্যে 5টা উত্তর করতে হয়। আমি মনে করি 8টার মধ্যে 8টাই উত্তর করতে হবে। তো এমন তো না যে 8টা প্রশ্ন উত্তর না করলে তুমি খাতা জমা দিয়ে আসতে পারবে না। এই কারণে আমি বলছি এক বা একাধিক প্রশ্ন, তুমি চাইলে একটা প্রশ্ন উত্তর করতে পারো, তুমি চাইলে দুইটা প্রশ্ন উত্তর করতে পারো, তুমি চাইলে তিনটা প্রশ্ন উত্তর করতে পারো, তুমি চাইলে কিন্তু 8টা প্রশ্ন উত্তর করতে পারো। তাহলে 8টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন উত্তর করার উপায় হচ্ছে HC1, দুইটা প্রশ্ন উত্তর করার উপায় হচ্ছে HC2, তিনটা প্রশ্ন উত্তর করার উপায় হচ্ছে HC3, চারটি প্রশ্ন উত্তর করার উপায় HC4, এভাবে ডট 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 করে তুমি 8টার মধ্যে 8টা প্রশ্ন উত্তর করতে পারো। আর এরকম এই NC1 থেকে শুরু করে NCN পর্যন্ত যোগফল হচ্ছে উপায় টু দি পাওয়ার n মাইনাস 1। এবার উপায় বলতে কি বোঝায় খেয়াল করো। উপায় বলতে বোঝায় একটা প্রশ্নের ভাগ্যে কয়টা ঘটনা ঘটতে পারে। ধরো সহজে বোঝাতে না বলি, 1 নম্বর প্রশ্নটা এর ভাগ্যে কয়টা ঘটনা ঘটতে পারে। 1 নম্বর প্রশ্ন হয় তুমি উত্তর করবে, না হলে উত্তর করবে না। দুইটা ঘটনাই কিন্তু ঘটবে, হয় তুমি 1 নম্বর প্রশ্ন উত্তর করবে, না হলে উত্তর করবে না। তাহলে উপায় কয়টা? দুইটা। তাহলে এটার आंसर হবে উপায় টু দি পাওয়ার n, n কয়টা? 8টা। তাহলে উপায় টু দি পাওয়ার 8 মাইনাস 1। ওকে, NC0 থেকে শুরু হলে হয় উপায় টু দি পাওয়ার n। NC0 কোনটা? তুমি কোন প্রশ্নেরই উত্তর করতেছ না, কোন প্রশ্নেরই উত্তর করতেছ না, তার যে কয়টা প্রশ্ন থাকুক তুমি একটার উত্তর করবে না, এরকম উপায় কয়টা? একটা। এই কারণে NC0 এর মান হলো 1। হ্যাঁ, মানে একটু ফিল করলাম আর কি। তোমার কাছে 50টা প্রশ্ন আছে, তুমি একটার উত্তর করবা না, তাহলে এরকম উপায় কয়টা? একটা। ঠিক আছে, তাহলে NC0 এর মান 1। তাহলে NC0 যদি না থাকে তাহলে উপায় টু দি পাওয়ার NC0 এর মানটা বাদ হয়ে যাবে, মানে 1 বাদ হয়ে যাবে। এবার আরেকটা প্রশ্ন আসে যে ভাইয়া কখন NC0 থেকে শুরু করব, কখন NC0 থেকে শুরু করব, এটা একটা প্রশ্ন হয়। যদি প্রশ্নটা এরকম থাকতো কত ভাবে উত্তর করে আসতে পারবে না, কত ভাবে বের হয়ে আসতে পারবে, পরীক্ষার হল থেকে বের হয়ে আসতে পারবে, তাহলে ব্যাপারটা ঘটনাটা কি ঘটবে? বের হয়ে আসতে পারবে। তার মানে সে চাইলে কিন্তু প্রশ্নের উত্তর করতেও পারে, এমনও হতে পারে ফাঁকা খাতা জমা দিয়ে আসতে পারে। তার মানে এবার শুরু হয়েছে কোথায় থেকে? এবার কিন্তু শুরু হয়েছে HC0 থেকে। এমনও হতে পারে যে সে ফাঁকা খাতা জমা দিয়ে আসছে। তাহলে এবার মোট উপায় কত হবে? 2 টু দি পাওয়ার 8। ক্লিয়ার? প্রশ্নটা যদি এরকম হইতো 8টি প্রশ্নের প্রতিটির অথবা আছে, প্রতিটির অথবা আছে, এরপরে ঠিক আগের মতো এক বা একাধিক প্রশ্ন কত ভাবে উত্তর করে আসতে পারবে। আগের প্রশ্ন উত্তর করে আসতে পারবে, বের হয়ে আসতে পারবে না, উত্তর করে আসতে পারবে। প্রশ্নটা হচ্ছে এটা। তাহলে এটা কত থেকে শুরু হবে? HC1 থেকে শুরু করে ডট 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 HC8 পর্যন্ত। তাহলে আমাদের লজিকটা কি? উপায় টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এবার আমরা একটু বুঝবো উপায় টু দি পাওয়ার n বলতে কি বোঝায়। উপায় টু দি পাওয়ার n বলতে কি বোঝায়? উপায় কয়টা দেখো। এবার প্রতিটি প্রশ্নের অথবা আছে, তাহলে চাইলে সে 1 নম্বর প্রশ্ন উত্তর করতে পারে, অথবা একের অথবা উত্তর করতে পারে, অথবা কোনোটাই উত্তর করতে পারে না। তাহলে একটা প্রশ্নের ভাগ্যে কয়টা উপায় থাকলো? 3টা। হয় এক উত্তর করবে, না হলে অথবা উত্তর করবে, না হলে এটা স্কিপ করবে, উত্তরই করবে না। তাহলে ভাগ্যে কয়টা উপায় থাকলো? 3টা। তাহলে এখানে উপায় হবে 3টা। তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও এইটার आंसर কত হবে। তাহলে এবার আমি তোমাকে প্রশ্ন বলবো আর তুমি উত্তর বলবে। তাহলে এইটার आंसर কত হবে আমাকে একটু কমেন্ট করে জানাও। আমাদের পরের প্রশ্ন হচ্ছে 10টি ফুটবল ম্যাচের ফলাফল, 10টি ফুটবল ম্যাচের ফলাফল কত ভাবে নির্ধারিত হতে পারে? তাহলে একটা চিন্তা করো যে একটা ফুটবল ম্যাচের ভাগ্যে কয়টা ঘটনা ঘটতে পারে? হয় জয় হবে, না হলে পরাজয় হবে, না হলে ড্র হবে। তাহলে উপায় কয়টা? 3টা। তাহলে आंसर কত হবে সবাই আমাকে একটু কমেন্টে জানাও। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি তার বিয়েতে, তুমি একজন ব্যক্তির স্থানে তোমাকেই চিন্তা করো, তার বিয়েতে
তার 50 জন বন্ধুর মধ্য থেকে এক বা একাধিক বন্ধুকে তার মানে কি 50 জনের মধ্য থেকে যদি একজনকে নিমন্ত্রণ করে তাহলে 50C1, দুইজনকে নিমন্ত্রণ করলে 50C2, এভাবে 50 পর্যন্ত এক বা একাধিক বন্ধুকে কত ভাবে নিমন্ত্রণ করতে পারবে, তো আশা করি তোমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবে। এখন খেয়াল করো, 50 জন বন্ধুর একজনকেও নিমন্ত্রণ করতে পারে, দুইজনকেও নিমন্ত্রণ করতে পারে, 50 জনকেও নিমন্ত্রণ করতে পারে। তাহলে একজনের ভাগে কয়টা উপায় হতে পারে? হয় তুমি তাকে নিমন্ত্রণ করবা, না হলে নিমন্ত্রণ করবা না। তার মানে উপায় কয়টা? দুইটা। তাহলে দুইটা হইলে এখানে উত্তর কত হবে আমাকে একটু কমেন্ট করে জানাও দেখি। এর আগের উত্তরগুলো কে কি দিছো? গ্রেট। তো এটার आंसर সবাই দিছো, এটার উত্তর হবে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 1। তো পরেরটা आंसर কত হবে? আমি একটু সবগুলো आंसर চাই, আমি প্রত্যেকটা आंसर চাই। যে এখানে তোমার 10টি ফুটবল ম্যাচ, উপায় কি কি? জয় হতে পারে, পরাজয় হতে পারে, ড্র হতে পারে। তাহলে এখানে আমার आंसर কত হবে এটা আমাকে একটু জানাও, আর এখানে आंसर কত হবে এটা আমাকে একটু জানাও। আচ্ছা, এটা কি ক্লাস চলতেছে না বন্ধ হয়ে গেছে? কথা বল। তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে এই দুটো? আমাকে একটু বলো তো দেখি। আনসার করতেছে না যে 3C8 না, 3C8 তো হবে না। তাহলে আমার যেহেতু 10টা ফুটবল ম্যাচের ফলাফল, 10টা যেহেতু ফুটবল ম্যাচের ফলাফল, ও ওয়াও গ্রেট, তাহলে উপায় হচ্ছে 3টা। তাহলে মানে 3 টু দি পাওয়ার 10 মাইনাস 1। আমি পয়েন্টটা উত্তর পাচ্ছি। গ্রেট, সুন্দর, ওয়াও। এতক্ষণ এটা আটকে ছিল। ওয়াও, আই এম ইমপ্রেসড। তোমাদের প্রত্যেকের পারফরম্যান্সে আমি ইমপ্রেসড, আমি অভিভূত হয়ে, আমার ভালোবাসা নিয়ে সবাই। কারণ এটা ছাড়া আসলে আমার দেওয়ার কোনো কিছু নেই, তোমাদের কিচ্ছু দেওয়ার নেই। মানে এত সুন্দর ওয়ান্ডারফুল ক্রাউড পেলে তো মনে হয় যে সারাদিন ক্লাস নেই। তোমরা সবাই অনেক ভালো করবে, তোমাদের প্রত্যেকের জন্য দোয়া, একদম অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া। হ্যাঁ, তোমরাই পারবে বাংলাদেশটাকে চেঞ্জ করে দিতে, তোমরাই পারবে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে, এবং তোমাদের প্রত্যেকের সেই ক্যাপাবিলিটি আছে। তো একটু লেগে থাকো, পড়াশোনার সাথে লেগে থাকো। যেখানে যেখানে প্রবলেম হয় আমি চেষ্টা করব তোমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য, তোমাদের সাথে থাকার জন্য সবসময় চেষ্টা থাকবে। তারপরেও তোমার আমার কাছে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো আজকের ক্লাস নিয়ে। আর এরপরে যদি কেউ চাও যে আসলে আমি ম্যাথটাকে আরেকটু সহজ করে শিখতে চাই বা ফিজিক্সটাকে আরেকটু ফিল করে করতে চাই, তোমরা চাইলে আমার ব্যাচগুলোতে জয়েন করতে পারো। অলরেডি আমাদের প্রত্যেক সবগুলা ব্যাচে চলমান। আর কালকে আমাদের ত্রিকোণমিতি ব্যাচের ক্লাস শুরু হবে সকাল 10টায়। ত্রিকোণমিতি ব্যাচ আমরা পুরো ত্রিকোণমিতিটা 15টা ক্লাসে শেষ করে দেব। আমার ত্রিকোণমিতির একটা ক্লাস আছে গ্রুপে, তোমরা একটা ক্লাস করে দেখতে পারো যে আসলে আমি পড়াইতে পারি কিনা আর ক্লাসগুলো কেমন হয়। ত্রিকোণমিতির ক্লাস আছে, সেটা করে দেখতে পারো যে আসলে তুমি করবে কিনা। আমাদের ক্যালকুলাস ব্যাচ আছে, ক্যালকুলাসের ব্যাচে তুমি জয়েন করতে পারো চাইলে। ক্যালকুলাসের আমি একটা ক্লাস নিয়েছিলাম গ্রুপে, ইন্টিগ্রেশন, তোমরা সেই ক্লাসটা করে দেখতে পারো। তারপর ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতির ব্যাচ আছে, তোমরা সেই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। তো গ্রুপের অ্যানাউন্সমেন্টে তোমরা অনেকগুলো লাইভ ক্লাসের লিংক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো একটু রেগুলার করো। আর তোমাদেরকে আমি একটা আহ্বান জানাবো, তোমরা আজকে যারা ক্লাস করলে লাস্ট পর্যন্ত যারা আসো তারা প্রত্যেককে যদি ক্লাসটা নোট করে গ্রুপে জমা দাও, আমি তোমাদের জন্য বেশি বেশি করে ক্লাস করাবো। তো আমি তোমাদের প্রত্যেককেই আহ্বান করছি, তোমরা আজকের ক্লাসের পুরো নোটটা তোমরা আগামী দিনের মধ্যে, কালকের মধ্যে গ্রুপে সাবমিট করবে, মানে পিপিএস গ্রুপে সাবমিট করবে। তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের সামনে আমি আরো বেশি বেশি ক্লাস নিয়ে আসবো। আমি চেষ্টা করব আরো সহজভাবে জিনিসগুলো উপস্থাপন করার জন্য। আর
পিপিএস গ্রুপকে ভালোবাসো, পিপিএস এর সাথে থাকো, পিপিএস এর সবগুলা ভালো জিনিস তোমরা সবার মাঝে ছড়িয়ে দাও এবং তোমরা দিন দিন নিজেকে ছাড়িয়ে যাও, অপ্রতিরোধ হিসেবে গড়ে তোলো নিজেকে। আর তোমাদের জন্য অনেক দোয়া, ভালোবাসা আর শুভকামনা। থ্যাংক ইউ, ভালো থেকো, টেক লাভ।